আসসালামু আলাইকুম। আইগেস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শেখ হাসিনা টিকে গেলে বৈষম্য বিরোধী আন্দোলন হেরে যায়, আর বৈষম্য বিরোধীরা জিতলে হাসিনার পতন হয়। জুলাই গণঅভ্যুত্থানে এমন সমীকরণে হাসিনা পতনের এক দফা ঘোষণা ছাড়া বিকল্প পথ খোলা ছিল না। এমন ঘোষণার জন্যই যেন মুখিয়েছিলেন বিক্ষুব্ধ জনতা। হাসিনার বিরুদ্ধে রাজপথে একাট্টা হয় সারা দেশ। কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। ২৪-এর সেই সব দিনের কথা জানাচ্ছেন জুবায়ের প্রধান। প্রথমে ছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। বৈষম্যের বিরুদ্ধে যৌক্তিক আন্দোলনের মাঝে হাসিনার তুচ্ছ-তাচ্ছিল্য। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এক কথাতেই শান্তিপূর্ণ আন্দোলন মুহূর্তেই ক্ষোভের বিস্ফোরণ ঘটায়। এরপর ছাত্রলীগের হামলা আর পুলিশ ও বিজেপির গুলিতে আবু সাঈদ, মুগ্ধ আর ওয়াসিমদের আত্মত্যাগ। নারকীয় পরিস্থিতি তৈরি হয় গোটা দেশে। গুলির শব্দ, স্বজনহারাদের আর্তনাদ। রাজপথে তখন ঝরছিল একের পর এক প্রাণ। শুধু আন্দোলনকারী নয়, হারিয়ে যায় অনেক পরিবারের একমাত্র সন্তান। কোথাও বাবা হারান সন্তানকে, আর সন্তানের কান্নায় ভেসে ওঠে বাবা হারানোর বেদনা। জুলাই তখন কেবল একটি আন্দোলনের নাম নয়, হাজারো অসমাপ্ত জীবনের ইতিহাস। নববধূর মেহেদি রং শুকানোর আগেই ঘাতক বুলেট কেড়ে নিয়েছে স্বামীর প্রাণ, কিংবা সদ্য সংসারে পদার্পণ করা মেয়েটাও হয়ে পড়ে বিধবা। আমি বিধবা, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে বলেন? নজরে রাখবো, আমি কিভাবে বাঁচবো? নজরে রাখবো। সময়ের সাথে সাথে স্বৈরাচারী হাসিনার রক্তক্ষুদায় শত শত মৃত্যুর সাথে বাড়ছিল আহতের সংখ্যাও। ঘৃণা ভরে উচ্চারিত হতে থাকে স্বৈরাচারের নাম। হত্যাযজ্ঞ সহ্য করতে না পেরে বিবেকের তাড়নায় নেমে আসে মুক্তিকামী সকল শ্রেণী পেশার মানুষ। তাদের কণ্ঠে ভেসে ওঠে পেছনে না ফিরে স্বৈরশাসনের হাত থেকে দেশকে মুক্ত করার কথা। বহুত সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। রাষ্ট্রীয় দমনপীড়নের সামনে কয়েক সপ্তাহের মধ্যে ভিন্ন বাস্তবতায় পৌঁছে যায় আন্দোলন। রাজপথে তখন আর শুধু কোটা সংস্কারের স্লোগান নেই, মানুষ বলতে শুরু করে আর নয়, এবার পতন চাই হাসিনার। বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। আমার এই ভাই বোনগুলো যে মারা গেছে, ভাই ছোট ছোট বাচ্চা মারা গেছে, এই কষ্টে আমি আসছি, রাতে ঘুমাইতে পারি না। এখন আমাদের দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। আমি চাচ্ছি যে আমাদের দেশটা স্বাধীন হোক। জনপ্রত্যাশার সেই এক দফার আনুষ্ঠানিক ঘোষণা আসে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের এক কথাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিনাশ। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফার ঘোষণা। কেমন ছিল সেই পথ? কেন পরিবর্তন হলো আন্দোলনের লক্ষ্য? সেই সময় সরকারের আচরণ, তাদের দমনপীড়ন সবাইকে বাধ্য করেছে এই সরকারের বিরুদ্ধে যেতে, এক দফার দিকে যেতে। এবং গত ১৬ বছরের প্রেক্ষাপট তো আছেই, কিন্তু স্পেসিফিক ওই সময় জুলাইয়ের গণহত্যার কারণেই মানুষ ডিসিশন নিয়ে নিয়েছিল এই গভর্নমেন্ট, মানে শেখ হাসিনার গভর্নমেন্টকে তারা আর কোনোভাবেই অ্যালাউ করতে পারবো না। এখানে ডু অর ডাই, হয় বাংলাদেশ থাকবে নয় শেখ হাসিনা থাকবে। ৯ দফা থেকে এক দফার ঘোষণার পর আন্দোলন পায় একটি স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য। বিক্ষোভ ছড়িয়ে পড়ে আরও বিস্তৃত পরিসরে। ছাত্রদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যুক্ত হন একই দাবিতে। আর এক দফার এই ঘোষণায় আন্দোলনের বিচ্ছিন্ন স্রোতগুলোকে একটি অভিন্ন লক্ষ্যে নিয়ে আসে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। ঠিকাদারের জামানতের ১০ লাখ টাকার পে অর্ডার অবৈধভাবে তুলে নেন গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারওয়ার জাহান। শুধু তাই নয়, সংস্থাপন শাখায় বদলি হয়ে পদায়ন ও বদলি বাণিজ্যে নেমে পড়েছেন এই কর্মকর্তা।
তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ায় কর্মকর্তাদের বদলি ও পদায়ন আদেশ স্থগিত করেছে মন্ত্রণালয়। অবশ্য অভিযোগ অস্বীকার করে সারওয়ার জাহানের দাবি তিনি ষড়যন্ত্রের শিকার। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। গাজীপুরে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী থাকাকালে 2018 সালে সরকারি বিধি লঙ্ঘন করে ঠিকাদারদের পে অর্ডারের জামানতের টাকা উত্তোলন করেন গণপূর্ত অধিদপ্তরের সংস্থাপন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারওয়ার জাহান। তার টেবিলে রাখা ছিল সেই 10 লাখ টাকা। সেই ফুটেজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে যখন সমালোচনা চলছে তখন সামনে আসে তার নতুন অনিয়মের ফিরিস্তি। এবছরের মার্চে এক রাতেই অর্ধশতাধিক প্রকৌশলীকে নিয়ম বহির্ভূতভাবে বিতর্কিতদের বদলির সুপারিশ করেন সারওয়ার জাহান। পদায়ন ও বদলি বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে দেখা যায় দপ্তরে 2 বছর পূর্ণ করেনি এমন প্রকৌশলীদের হয়রানি করতে বদলি করেছেন। আবার কাউকে লোভনীয় পদে অর্থের বিনিময়ে বদলি করার অভিযোগ জমা পড়ে মন্ত্রণালয়ে। তার এ অনিয়মের পর বিভাগীয় তদন্ত করেছে মন্ত্রণালয়। পরে পদায়ন ও বদলি বিতর্ক এড়াতে এখন থেকে লটারি পদ্ধতিতে বদলি ও পদায়ন শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর। সারওয়ার জাহানের এসব অভিযোগের বিষয়ে জানতে তার দপ্তরে গেলে ক্যামেরায় সরাসরি কথা বলতে রাজি হননি তিনি। তবে তার অভিযোগ স্বীকার করে মীমাংসিত ইস্যু বলেও মন্তব্য করেন তিনি। না, আপনার এই পুরান জিনিসটা খালি মানে এই নতুন কিছু খবর দিয়ে এটা আক্রমণ করা, সেটা দিয়ে পুরান জিনিসটা কেন? সেই কবেকার জিনিস, এগুলো সেটেলড। এগুলি অভিযুক্ত রানিং থাকতো তাহলে কথা বলতেন, সেটেলড ইস্যুতে এগুলি। সেই আজকে সেটেলগুলি মন্ত্রণালয় থেকে 3টা টিভি ছাড়া পাওয়া বলছেন, কতটুকু কি বলে এটাকে জব টব দিয়ে তারপর ছাড়া হচ্ছে আমাকে। সারওয়ার জাহানের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রধান প্রকৌশলীর বক্তব্য জানতে তার কার্যালয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বক্তব্য মেলেনি। তবে তার দপ্তর থেকে জানানো হয় সারওয়ার জাহানের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বলবেন না প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। নরসিংদীতে গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে 3 শতাধিক শিল্প কলকারখানা। বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। সংকট দেখা দিয়েছে পরিবহন খাতেও। গ্যাসের অভাবে জেলার 17টি সিএনজি পাম্পের অধিকাংশই বন্ধ রয়েছে। নেত্রকোনায়ও গ্যাসের তীব্র সংকটে দুর্ভোগে পড়েছেন সর্বস্তরের মানুষ। নরসিংদী প্রতিনিধি বিশ্বজিৎ সাহা ও নেত্রকোনা প্রতিনিধি ভজন দাসের তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল নরসিংদীর কারখানাগুলোতে। বিশেষ করে মাধবদী, চোয়ালা, ঘোড়াদিয়া, মেহেরপাড়া ও শেখেরচর এলাকার গ্যাস নির্ভর গার্মেন্টস, টেক্সটাইল, নিটিং, ডাইং, উইভিং, স্পিনিং মিল সহ ছোট বড় প্রায় 300 কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সময়মতো রপ্তানি আদেশ সরবরাহ করতে না পেরে লোকসানের মুখে পড়ছেন উদ্যোক্তারা। আমি গত 7 দিন যাবত এই মেশিনে আয়া চালু করতে পারি নাই গ্যাস না থাকায়। এখন আমরা আসতেছি আর যাইতেছি, কিভাবে আমরা চলবো, মালিক কিভাবে আমাদেরকে বেতন দিবে। সকল প্রকার উৎপাদন বন্ধ আছে। এই বন্ধ থাকার কারণে আমাদের কোম্পানি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমিকরা। অনেক কারখানায় অতিরিক্ত কর্মী ছাঁটাই করা হচ্ছে, আবার কোথাও কর্মঘণ্টা এবং মজুরি কমিয়ে দেওয়া হয়েছে। আমরা সকল শ্রমিকরা অলস সময় পার করছি, আমাদের কোনো উৎপাদন নেই। 3-4 দিনের ভিতর বেতন দেওয়ার কথা ছিল, 1 সপ্তাহ ধরে গ্যাস নাই, এই কারণে সাপ্তাহিক সে বেতনটা দিতেছে না মালিক। শুধু কারখানা নয়, গ্যাসের অভাবে এখানকার অধিকাংশ সিএনজি পাম্পই বন্ধ। গ্যাস নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তিতে পড়ছেন ভোক্তারা। পর্যাপ্ত পরিমাণের গ্যাস পাই না, বড় জোর 100 টাকার, 80 টাকা, 70 টাকার এরকম টাকার গ্যাস দিয়ে 15-20টা পাম্প মাদুদি থেকে ইটা খোলা পর্যন্ত 2-3টা পাম্প খোলা রাখে আর সবগুলি বন্ধ রাখে। অন্যদিকে নেত্রকোনায় বন্ধ রয়েছে তিতাস গ্যাসের প্রয়োজনীয় সরবরাহ। এতে বাসাবাড়ির রান্না, হোটেল, রেস্তোরাঁ, সিএনজি ফিলিং স্টেশন এবং বিভিন্ন জরুরি সেবায় দেখা দিয়েছে দুর্ভোগ। আমরা গ্যাস পাচ্ছি না, মূলত প্রায় 1 মাস ধরে আমরা চাপ কম পাচ্ছি, কিন্তু বিগত 8 দিন ধরে একদম গ্যাস নাই। লাইনে প্রেসার একবারে জিরো, আমরা মেশিনই চালাইতে পারি। কবে সমাধান হইব আর কবে যে গ্যাসটা পাই আমি এটি আমরা বুঝতে পারতেছি না। আমরা তো বিরাট কষ্ট হইতাছে, গাড়ি চালাইতে পারতেছি না, গাড়ি বন্ধ করে রেখে দিছি। আমরা কি কষ্টে আছি তো আমরা বলতে পারতেছি না। আমরা যে গ্যাস তো লইতে পারি না, তিতাস গ্যাস নাই, আমরা এলপিতে চালাইতেছি, দাম বেশি, তাতে আমরা 20 টাকা করে ভাড়া বেশি চাইছি। এটা আহাজারি একটা মহামারী বলে না এটাকে, আমি মনে করি গ্যাসের একটা মহামারী দেখা দিয়েছে নেত্রকোনা জেলা শহরে। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন সংকটে নাকাল এলাকাবাসী। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।
দেশের বৃহত্তর চালের মোকাম নওগাঁয় সুগন্ধি আতপ বা পোলাও চালের দাম হঠাৎ আকাশ ছোঁয়া। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮০ থেকে ৯০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা কেজি দরে। সুগন্ধি আতপ চালের বাজারে এমন অস্থিরতায় দিশেহারা সাধারণ ক্রেতারা। ২ সপ্তাহ আগেও এই চাল বাজারে বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে। মিল মালিকেরা বলছেন, পোলাও চাল বিদেশে রপ্তানি অনুমতি পাওয়ায় বাজারে এর প্রভাব পড়ছে। তবে খুচরা বিক্রেতারা হঠাৎ দাম বাড়ানোর পেছনে মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন। খেলার খবর, ক্রিকেট। মাউন্ট মঙ্গনওয়ের জয় থেকে ডারউইনে অনুপ্রেরণা খুঁজবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর রওনার আগে গণমাধ্যমে এমনটাই জানালেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। দ্বিতীয় বহরে দেশ ছেড়েছেন হাসান মাহমুদ, মুশফিক হাসান, মুমিনুল হক ও লিটন সহ দলের বাকি খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফ। সবশেষ যে সময়ে টেস্ট খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল বাংলাদেশ, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ তখন এক নতুন নাম। আর এবার লিটনরা যাচ্ছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের ৪র্থ স্থানে থেকে। তাই স্বভাবতই লক্ষ্যটাও আর ২৩ বছর আগের মতো রাখার উপায় নেই। এবার ভালো পারফরমেন্স দেখানোর আশা নিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাই জানিয়ে দিলেন, এবার টিকে থাকার নয়, জয়ের লক্ষ্যেই খেলবেন শান্তরা। আমরা কিন্তু এর আগে নিউজিল্যান্ডকে একটা টেস্ট ম্যাচ হারিয়েছিলাম, সেটাও কিন্তু অনেক মানভঙ্গ, সেটাও কিন্তু অনেক কঠিন ব্যাপার ছিল। সেখানে কিন্তু আর মূল একাদশে অনেক খেলার ছিলেন না, তখন যারা খেলতেন রেগুলার প্লেয়ার সেখানে কিন্তু জিতেছিলাম। সো নাথিং ইজ ইম্পসিবল, ইট ইজ এ ডিফিকাল্ট টাস্ক, উই অল নো দ্যাট, বাট ইটস নট সামথিং যে ইম্পসিবল একটা ব্যাপার। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।